শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশে ডেঙ্গুতে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে দুজনের। মারা যাওয়া দুজনই পুরুষ, তাদের একজনের বয়স 72 বছর এবং অন্যজনের বয়স 50 বছর। এই সময়ের মধ্যে আরও 159 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দিন দিন বেড়ে চলছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। কতটুকু প্রস্তুত বাংলাদেশ, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। তাই বিষয় নির্ধারণ করেছি মশা মারতে মাঠে কে। সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার M.H. চৌধুরী লেলিন এবং রয়েছেন যক্ষা হাসপাতাল শ্যামলীর উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং স্বাগত। কষ্ট করে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ধন্যবাদ আপনাকেও, অনেক ধন্যবাদ। লেলিন চৌধুরী, 2023 সালে যদি আমরা পরিসংখ্যানটা দেখি, ডেঙ্গুতে 1705 জন মারা গিয়েছিলেন এবং 2024-এ যদি আমরা দেখি সেখানে 575 জনের মৃত্যু হয়েছিল। এবং গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে 34 জন মারা গেছেন। একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার পর্যবেক্ষণটা শুরুতে জানতে চাইব। সম্ভবত এ বছরে 40 জন মৃত্যুর সংখ্যা 40-এ উপনীত হয়েছে রিপোর্টেড ডেথ। আমি রিপোর্টেড ডেথ এই কারণে বলছি যে মৃত্যুগুলো রিপোর্ট করা হয়েছে। আমরা জানি আমাদের দেশে রিপোর্টেড ডেথের বাইরেও কিন্তু অন্তত 2 থেকে 3 গুণ মৃত্যু হয়ে থাকে, যেটি হাসপাতালে লিপিবদ্ধ হয় না বা নথিবদ্ধ হয় না। তার মানে আমরা ধরে নিতে পারি যে এবছর মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং এবছরের ডেঙ্গুর ধরনটা কিন্তু অন্যরকম। আগে বাংলাদেশের কেন্দ্র বা ঢাকা অথবা চট্টগ্রামের মতো জায়গায় ডেঙ্গু তীব্রভাবে আঘাত করত, তারপর ধীরে ধীরে দেশে ছড়িয়ে পড়ত। এবার কিন্তু হয়েছে একেবারে একটি মফস্বল জেলা বরগুনাতে প্রথম আঘাতটা করেছে এবং এখন পর্যন্ত আমরা ডেঙ্গুর মানে এডিস মশার যে ঘনত্ব সেটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ, দাউদকান্দি, ঝিনাইদহ এরকম জায়গাগুলো, ঢাকার বাইরে, ঢাকার মধ্যেও আছে কিন্তু আমরা বাইরে পাচ্ছি। তার মানে এখানে একটা ব্যাপার, 2019-এর যে ডেঙ্গু মহামারীটা হয় তখন থেকে আমরা দেখি ডেঙ্গু শহরের যে রোগ ছিল সেটি সারা দেশে ছড়িয়ে যায়। এবং আরেকটা ব্যাপার, এটি শুধু বৃষ্টির সময়ের মানে বর্ষাকালীন রোগ ছিল, কিন্তু এটা সারা বছরও হয়। এবারের ধরনটা কিন্তু একটি অশনি সংকেত, কারণ ঢাকা বা চট্টগ্রামের মতো একটি মহানগরী ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যতটা সহজ, একটি মফস্বল শহর, উপজেলা বা গ্রামে নিয়ন্ত্রণ করা কিন্তু ততটাই কঠিন। তার মানে এবারে ডেঙ্গু যেভাবে ছড়াচ্ছে, যদি আমরা যথাযথভাবে প্রতিরোধ করতে না পারি, এমনও হতে পারে যে 2019-এর যে মহামারী সেটাকেও অতিক্রম করে যেতে পারে। এটি একটি ব্যাপার। এর সাথে আরেকটা ব্যাপার আছে, ডেঙ্গুর তো প্রধান লক্ষণ জ্বর, কিন্তু জ্বর নিয়ে কিন্তু এখন ডেঙ্গু হচ্ছে, চিকনগুনিয়া হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এবং করোনা হচ্ছে। সাথে শ্বাসতন্ত্রীয় যে সংক্রমণ তার কারণে জ্বর হচ্ছে, পানিবাহিত যে সংক্রমণ টাইফয়েড, প্যারাটাইফয়েড, তার কারণে কিন্তু জ্বর হচ্ছে। তার মানে অন্তত 6টি প্রধান কারণে এখন জ্বর হচ্ছে। তো একজন মানুষের জ্বর হলে দেশে যখন এরকম একটি অবস্থা থাকে, সেই মানুষটি এবং তার পরিবার কিন্তু আতঙ্কিত হতে বাধ্য হয়। কারণ কি জ্বর, কি ধরনের রোগে আক্রান্ত, এই জ্বরটা কি করোনা? তাহলে পরীক্ষা করা দরকার। কিন্তু বাংলাদেশের সব জায়গায় এখন করোনা পরীক্ষার ব্যবস্থা নেই, বড় কিছু জায়গা ব্যতিরেকে। এখানে একটি সমস্যা। ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু গ্রামে মফস্বলে বাস করা লোকজন প্রথমেই সচেতন হয় না, যতক্ষণ না তারা শরীরে কোথাও দিয়ে রক্তপাত হয় অথবা দাঁড়াতে পারে না, প্রচণ্ড দুর্বল হয়ে যায়। এবং সে সময় যখন হাসপাতালে আসে তখন কিন্তু তাদের অবস্থা ভালো থাকে না এবং জটিলতা বৃদ্ধি পায়, মৃত্যুর মতো ঘটনা ঘটে। তার মানে ডেঙ্গু, অন্যদিকে চিকনগুনিয়া, এটিরও পরীক্ষা কিন্তু সারা দেশে হচ্ছে না, খুব কম জায়গায় হচ্ছে। তাহলে এবং ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাস, তার পরীক্ষা তো কতটুকু জায়গায় হয় লোকজন একেবারেই জানে না। তো এরকম অবস্থায় জ্বর আমাদেরকে আতঙ্কিত করছে। এর সাথে যেটি যুক্ত হয়েছে পরীক্ষা। আমরা জানি এই জাতীয় ভাইরাসজনিত জ্বরের বিরুদ্ধে প্রতিকার বলেন, প্রতিরোধ বলেন, তার প্রথম ধাপ হচ্ছে পরীক্ষা করা। সেই পরীক্ষাটাকে কিন্তু বিনামূল্যে সর্বত্র সহজলভ্য করা যায়নি। অন্যদিকে যেটি দাঁড়াচ্ছে, এবছর আমরা লোকজনকে সচেতন করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে এক ধরনের উজ্জীবন তৈরি করা, একটি প্রচারণার প্রবাহ তৈরি করা, সেটিও কিন্তু হয়নি। অন্যদিকে
এখন পর্যন্ত ডেঙ্গুর বাহক এডিস মশাকে নির্মূল বা নিয়ন্ত্রণ করার জন্য দেশব্যাপী কোনো সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়নি। ফলে প্রয়োগ করার তো প্রশ্নই আসে না। বিভিন্ন জায়গায়, বরগুনা সহ বিভিন্ন জায়গায় মশা মারার জন্য যে ওষুধগুলো ছিটানো হচ্ছে সেটি কার্যকর না অকার্যকর সেটিও কিন্তু আমরা নিশ্চিত জানি না। তাহলে একদিকে রোগ বাড়ছে, রোগ বাড়ার মতো যে বস্তুগত অবস্থা অর্থাৎ জমে থাকা পানির আধার প্রায় সারা দেশে সর্বত্র অসংখ্য রয়েছে। অন্যদিকে ডেঙ্গুকে প্রতিরোধ করার যে কার্যক্রম সেখানে একেবারেই নামকা ওয়াস্তে কাজের বাইরে নিষ্ক্রিয়তা। আরেকটি বিষয় যেটা হলো, নিশ্চয়ই আমাদের মনে আছে, জাপানের কিউডেঙ্গা যে ভ্যাকসিনটি যেটি জাপান আবিষ্কার করেছে থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায়, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা কম বয়সীদের জন্য অনুমোদন করেছে ব্যবহারের জন্য, সেটারও কিন্তু ব্যবস্থা আমরা বাংলাদেশে করতে পারিনি। ব্যবস্থাটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে টেকনোলজি ট্রান্সফার, অর্থাৎ জাপানের যে ফার্মাটা এটি তৈরি করলো তাদের কাছ থেকে প্রযুক্তি এনে আমাদের দেশে তৈরি করা অথবা কিনে আনা, এর দুটোর কোনো পদক্ষেপ নাই। পাশাপাশি বাংলাদেশে ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির যে উদ্যোগগুলো চলমান রয়েছে তাকেও সর্বতোভাবে সফল করার জন্য যে জাতীয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দান করা দরকার সেটিও নাই। তাহলে আমরা কোন পথে যাচ্ছি? অর্থাৎ আমরা কি ডেঙ্গুর কাছে আত্মসমর্পণ করছি? অবস্থার দৃষ্টিতে এখন মনে হয় সম্ভবত আমরা সেটাই করতে যাচ্ছি, যেটি আমাদের সবার জন্যই উদ্বেগজনক। সেক্ষেত্রে সাধারণ মানুষজন আসলে করণীয় কি? আপনি যেটা বলছিলেন যে 2019 সালের যে সংক্রমণটা, মহামারীটা ছিল, আমরা 23-এর একটা পরিসংখ্যান দেখলাম 1705 জন, 24-এর দেখলাম, এবং আপনি বলছেন যে এবার আরও ভয়াবহ হতে পারে, যেটা বিশেষজ্ঞ যারা রয়েছেন বা আপনারা এগুলো নিয়ে গবেষণাও করছেন, দেখছেন। তো সাধারণ মানুষ যারা রয়েছেন, বা এবারের ধরনটাও ভিন্ন এবং এক এক সময় এক এক রকমভাবে রূপান্তর হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে একবার, ডেঙ্গু আবার ইনফ্লুয়েঞ্জা, বিভিন্ন নামে আমরা নামকরণ করছি। তো এ থেকে আসলে সাধারণ মানুষজন উত্তরণের ওয়েগুলো কি আসলে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাইরাস জাতীয় রোগগুলো প্রতিনিয়তই তারা তাদের বেঁচে থাকার প্রয়োজনে, ভাইরাসরা নিজেদের বেঁচে থাকার প্রয়োজনে তাদেরকে রূপ চেঞ্জ করছে, এটি তো ঘটতেই থাকবে। এবং রূপান্তরিত ভাইরাসগুলো দ্বারা যে রোগটি সৃষ্টি হবে তার লক্ষণও কিন্তু ভিন্ন হবে। এখন সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ দু তিনটে বিষয় করতে পারে। একটি হচ্ছে সে যে বাড়িটিতে বাস করে সেই বাড়িটিতে এবং তার চারপাশে এবং চারপাশের ঝোপঝাড়ে জমে থাকা পানির যে আধারগুলো হতে পারে সেগুলোকে পরিষ্কার রাখতে হবে, প্রথম কথা, এবং প্রতিদিনই পরিষ্কার করবে। দ্বিতীয়ত হচ্ছে মশার সাথে মানুষের একটি দূরত্ব তৈরি করতে, একটা দুর্ভেদ্য দেয়াল তৈরি করতে হবে ঘুমানোর জন্য, মশারি, এবং যেসব জায়গায় দিনেও মশা উপদ্রব রয়েছে সেক্ষেত্রে সাধারণ মানুষ এবং বাচ্চারা, প্রাপ্তবয়স্ক মানুষ এবং বাচ্চারা মশারি ব্যবহার করবে। অন্যদিকে আমরা জানি আমাদের গার্হস্থ্য কর্মে যেসব নারীরা রত রয়েছেন তারা রান্না বান্না করার সময় এবং অন্য কাজ করার সময় তাদের শরীরে কামড় দিতে পারে। এই কারণে যে কাজটি করতে হবে, যে ঘরটিতে তারা বসবেন সেখানে যেন বাতাসের একটা অবাধ প্রবাহ থাকে, অথবা ফ্যান বা অন্য কিছু চালিয়ে রাখবেন যেন সেই বাতাসের তোড়ে মশার জন্য গায়ে বসতে। আর যাদের সামর্থ্য রয়েছে তারা মসকিউটো রিপেলেন্ট, মসকিউটোকে দূরে রাখার জন্য যে মলমগুলো, জেলগুলো, এগুলো ব্যবহার করতে পারেন। আরেকটি ব্যাপার ভালো হয় যেটি, এটি যদি এক একটা গ্রামে বা পাড়ায় এলাকাবাসী মিলে ওই এলাকার সমস্ত এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করতে পারে, এবং তারা উদ্যোগী হয়ে যদি প্রশাসনের সাথে যোগাযোগ করে মশা মারার যে রাসায়নিকগুলো সেগুলো নিয়ে তারা আনতে পারে, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আবারও আমরা আসবো, আমরা ডাক্তার আয়েশা আক্তার আপনার কাছে একটু আসতে চাই। আপনি শুনছিলেন লেলিন চৌধুরীর কথাগুলো, এবং তিনি যেটি বলছিলেন যে, এবং আমরাও পরিসংখ্যানে গণমাধ্যমে যেগুলো দেখছি যে ঢাকার বাইরে আসলে সংক্রমণটা তুলনামূলকভাবে ঢাকার চেয়ে অনেক বেশি এবারের। তো মাঠ পর্যায়ের চিত্রটা আসলে কেমন এবার? আচ্ছা, প্রথমে ধন্যবাদ চ্যানেল 24 কর্তৃপক্ষকে আসলে এত সুন্দর একটা এই সময় উপযোগী প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো আসলে ডেঙ্গু তো আসলে একদিনের রোগ না, সে যদি বলে আমি 2000 সাল থেকে শুরু করে 25 সাল চলছে, মানে 25টা বছর ডেঙ্গুর সাথে আমরা বসবাস করছি। এর আগেও ডেঙ্গু ছিল, নাম ছিল ঢাকা ফিভার নামে। তাহলে তো সেই 25 বছর যে আমরা বসবাস করছি, জনগণের আমাদেরই তো ব্যক্তিগত দায়িত্বের মধ্যেই পড়ে আসলে ডেঙ্গু প্রতিরোধ করা।
যদি বলি যে ডেঙ্গু শুরুতে ছিল ঢাকা কেন্দ্রিক, মানে শহর কেন্দ্রিক, ঢাকার মধ্যে শুধু পাওয়া যেত। এরপর যদি বলি চিত্রটা দেখি 17-18 সালে কিছুটা ঢাকার বাইরে চিটাগাঙে কিছুটা জেলায় পাওয়া যাচ্ছিল। 18 সালে আরেকটু বেশি, 19 সালে যেটা ছিল সারা 64টা জেলায় কিন্তু ব্যাপ্তি ছিল, সেটা 19 সালে ছিল। এরপরে কিন্তু ডেঙ্গুর পরে যখন করোনা আসলো 20 সালে, তখন কিছুটা প্রকোপ কমে আসলো, 21 সালে কমে আসলো, 22 সালে, 23 সালে কি হলো আবার কিন্তু ব্যাপক আকারে, 19 সালের চেয়ে ব্যাপক আকারে কিন্তু আক্রান্ত মৃত্যুটা বেশি হলো। তো 24 সালে সেই তুলনায় কম, কিন্তু আমাদের কথা হলো যে ডেঙ্গু তো হলো সারা বছরই রোগ, ডেঙ্গু পাওয়া যাচ্ছে, তাহলে আমরা শুরু থেকে প্রি মনসুন, মনসুন, পোস্ট মনসুন, মানে 3টা ভাগ করে কাজ করা হয়। সেখানে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর, সিটি কর্পোরেশন তো আমরা কাজ করছি, সব সেক্টর মিলে কিন্তু কাজ করা হচ্ছে ডেঙ্গু থেকে আগে থেকে। কিন্তু তাহলে যদি শুরু থেকে আমরা প্রতিরোধ না করি, যে বংশ বিস্তার কোথায় করে সেটাই যদি আমরা ধারণার মধ্যে না নিয়ে, সচেতন না হয়ে যদি আমরা সেই কাজটা নিজেই না করি, তাহলে কিন্তু প্রতি বছর এরকম ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে, ডেঙ্গু আতঙ্ক ছড়াবে, আক্রান্ত বাড়বে, মৃত্যু ঝুঁকিটা বাড়বে। তাহলে পেরিফেরিতে যদি ডেঙ্গু পাওয়া যাচ্ছে, কারণ 19 সাল থেকে কিন্তু সারা জেলায় পাওয়া গিয়েছিল, তাহলে কেন কিন্তু প্রত্যেকটা জেলার চৌধুরী যেটা বলছিলেন যে মফস্বল যে এরিয়াগুলোতে, সেটা কি আসলে খুব সহজভাবে সম্ভব কিনা? কারণ ধরেন মফস্বল এরিয়াতে আমরা যেটা দেখি গ্রামে গঞ্জে, মানে বাসার পাশেই দেখা যাচ্ছে ডোবা আছে, হ্যাঁ, সেটা তো খুব সহজে পরিষ্কার না, করা খুব সহজে করা, সেই জন্য তো ওই যারা যে এলাকায় বাস করে তাদের নিজের দায়িত্বের মধ্যে তো পড়ে যে আমি আরেকজনকে বলবো, আমি জেলা প্রশাসককে বলবো বা কাউকে বলবো, কাউকে না কাউকে তো বলতে হবে, তাদের নিজস্ব উদ্যোগে বলে, মানে ব্যক্তিগত উদ্যোগে নিজের ঘরটা যেমন পরিষ্কার করার দায়িত্ব। কারণ ডেঙ্গু মশা কোথায় জন্মায় সেটা তো আগে জানতে হবে, অনেক ক্ষেত্রে সেটা এখন মানে বলতে গেলে জানে না। হ্যাঁ, যদি আমরা বারবার করে বলছি, মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে যে ডেঙ্গুর বংশবিস্তার কোথায় হচ্ছে, পানির মধ্যে, তো এই পানিটা যদি রেখে যে 3 দিন আমরা ঢাকনা খোলা অবস্থায়, তাহলে সেখানে ডিম পাচ্ছে, সেটা পরিষ্কার পানি হোক ময়লা পানি। কারণ এই ধরনটা তো ডেঙ্গু অনেকটা চেঞ্জ হয়ে গেছে জেনেটিক মিউটেশনের ফলে, সে অনেক বছর থাকার ফলে একটা এলাকায় চেঞ্জ, যার জন্য যে কোনো জায়গায় সে কিন্তু পানি পেলে সেখানে জন্মাচ্ছে। তাহলে গ্রামগঞ্জে তো পানি আছে, ডাবে খোসাটা ফেলে দিচ্ছি বা টায়ারটা সেটা ফেলা থাকে, এখন তো সবই তো আরবানাইজেশন হয়ে গেছে, সবাই কিন্তু বাসায় কিন্তু এসি লাগাচ্ছে, ফুলের টপ, যার জন্য ওইখানে বাসা থেকে উৎপন্ন হচ্ছে, আশপাশটা তো উৎপন্ন হচ্ছে। তাহলে নিজ দায়িত্ব থেকে কিন্তু সবাই মিলে কাজ করতে হবে, কারণ একা কিন্তু কারোর পক্ষে সম্ভব না, সরকারের পক্ষে সম্ভব না একা কাজ করা। জনগণ সম্পৃক্ত হয়ে কাজ না করলে কোনো কাজই কিন্তু হয় না, যেটা আমরা করোনার সময় দেখেছি যে একসাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছে, তাছাড়া কিন্তু এভাবে কিন্তু একা কখনো পারবে না। তাহলে নিজের ব্যক্তিগত উদ্যোগও কিন্তু কাজ করতে হবে, আসলে কোথায় কোথায় হটস্পটগুলো পাওয়া যাচ্ছে এবং কোথায় ডেঙ্গু মশা বেশি পাওয়া যাচ্ছে সেগুলো তো চিহ্নিত করা তো প্রত্যেকটা সেক্টর তো করছে। যারা ব্যক্তি সেও কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে যে নিজে ভালো থাকবো, নিজের পরিবারকে ভালো রাখবে, তো আশপাশটা ক্লিন রাখা, সবকিছু মিলে আসলে বলবো যেটা ডেঙ্গু নিয়ে সারা প্রতিটা দিনই কাজ করার সময়, কারণ প্রতিটা বছরই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাওয়া যাচ্ছে, তাহলে প্রতিটা দিনে আমার ডেঙ্গু নিয়ে কাজ করতে হবে, একটা দিন কিন্তু না, শুধু বর্ষা মৌসুমে না, বর্ষা মৌসুমে আগে কাজ করতে হবে আমাকে ডেঙ্গু নিয়ে। লেনিন ভাই যেটা বলছিলেন, আপনার কাছে একটু জানতে চাই যে এবারের প্রতিবারই তো আসলে উপসর্গগুলোর ভিন্নতা দেখা যায়, এবার কেমন দেখছেন, এবারের উপসর্গগুলো কেমন? সেটা যদি বলি যে 2019 সাল থেকে কিন্তু উপসর্গ অনেকটাই চেঞ্জ, আগের মতো যেমন মানে হাই রাইজ টেম্পারেচার পাওয়া যেত, যেটা ক্লাসিক লক্ষণগুলো যে প্রচন্ড জ্বর থাকবে 103 থেকে 4 অর্থাৎ ব্রেকডাউন ফিভার, সেগুলো কিন্তু 22-23 এসে কিন্তু অনেকটাই কমে গেছে। কারণ ওই যে বলে অনেক বছর যখন এই ভাইরাসটা একটা এলাকায় থাকে তখন সে দেখা যাচ্ছে তার মতো মিউটেশন করে ফেলে, চেঞ্জ করে ফেলে উপসর্গগুলো, আগের মতো সেই উপসর্গ বেশিরভাগই মানুষের মধ্যে নাই, কেউ হয়তো বুঝতেও পারছে না তার ডেঙ্গু। কিন্তু আমরা এখন যেটা বলছি যে একটু শারীরিক যদি ব্যথা করে নর্মাল জীবনযাত্রা থাকে, হয়তো হালকা মাথা ব্যথা, হয়তো লুজ মোশন, অথবা হালকা কাশি, সেটাও কিন্তু হতে পারে ডেঙ্গুর লক্ষণ বা কোভিডের লক্ষণ, সে তো জানবে না, তাকে অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। কারণ যেসব জায়গায় আমরা টেস্টগুলো করছি প্রত্যেকটা জেলা উপজেলা লেভেলে এবং সব জায়গায় সরকারি ব্যবস্থাপনা বেসরকারি ব্যবস্থাপনা কিন্তু টেস্ট হচ্ছে, কিন্তু সেটা নিজের মতো টেস্ট না করে ডাক্তারের কাছে আসবে, ডাক্তার আমরাই বলবো যে হ্যাঁ তা আসলে এখন ডেঙ্গু টেস্ট করতে হবে না কোভিড টেস্ট করতে হবে না, কিন্তু এখন তো টেস্টের সেই সহজলভ্যতাও নাই, লেনিন ভাই বলছিলেন আসলে কিভাবে আসবে টেস্ট। কিন্তু আমি যদি বলি যে কোভিডের টেস্ট কিন্তু আমাদের যক্ষা হাসপাতাল হচ্ছে, মোটামুটি সব জায়গায় কিন্তু কোভিড টেস্ট হচ্ছে, কিন্তু কাকে করবো আমরা, যে আমাদের কাছে আসবে এবং তার উপসর্গ থাকবে, অনেক কাছে নিজের মতো করে ঠিক আছে একটু ভালো খারাপ লাগছে ডেঙ্গু টেস্ট মানে কোভিড টেস্টটা করে, এটা তো দরকার নেই। এমন কি হয় মানুষজন টেস্ট করতে আসেন কিন্তু তারা টেস্ট না করে ফেরত যান? না, এখন তো আমি এরকম পাচ্ছি না, যারা উপসর্গ নিয়ে আসছি যদি আমরা মনে করি আমরা কিন্তু টেস্ট করাচ্ছি, অনেক ক্ষেত্রে আতঙ্কিত হয়ে যাচ্ছে, আমরা মনে হয় ডেঙ্গু টেস্ট করতে পারছি না, আমরা কোভিড টেস্ট করতে পারছি, আসলে তা না, ডাক্তারের কাছে আসবে, আমরা দেখবো আসলে সে কি টেস্টের উপযোগী কিনা, শুধু শুধু তাকে টেস্ট করে দেওয়ার কষ্ট দেওয়া তো দরকার নেই, এবং প্লাস ওই টেস্টটা ওই কিটটা নষ্ট করার তোমার দরকার নেই, কারণ আমার যার জন্য প্রয়োজন তার জন্য তো আমরা করবো। আচ্ছা, এইবার যদ্দূর জানতে পারছি যে করোনার কথা যদি বলি যে কিটের সংখ্যা সম্ভবত বিভিন্ন জায়গায় খুব কম রয়েছে,
এখানে সেটা কিন্তু টেস্টগুলো কম হচ্ছে যেহেতু 2 বছর যদি বলি, বিগত 2টা বছর সংখ্যাটা অনেকটা কম ছিল, যার ফলে কেউ টেস্ট করতে আসতো না। স্বাভাবিক, উপসর্গ নিয়ে তো টেস্ট করতে আসবে কিসের জন্য? আপনারা দেখবেন যে ইদানিং কিন্তু বিশ্বের অন্যান্য দেশেও মানে বেড়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু আগাম স্বাস্থ্য বার্তা হিসাবে আমাদের কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর আলাদা করে সবাইকে আসলে স্বাস্থ্য বার্তা দিচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চলা, প্লাস কিট যেগুলো আছে সেগুলো সমস্ত সেন্টারে পৌঁছে দেওয়া, প্লাস কিটও কেনা হচ্ছে, সেটা চলমান প্রক্রিয়ায়। কারো কিন্তু কারো কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই যে আমার হয়তো টেস্ট করা হবে না, সেরকম কিন্তু এখনো কোনো সংকট এখনো পড়েনি। আচ্ছা, আরেকটা একটু বিষয় জানতে চাই যে এই যে ডেঙ্গুটা কি শুধু আমাদের মানে এখানকার যে ভ্যারিয়েন্টগুলো, এই ভ্যারিয়েন্টগুলো শুধু বাংলাদেশেই না, আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে ভারত বা পাকিস্তান, মিয়ানমার, এখানেও কি একই রকম ডেঙ্গু নাকি ভিন্নতা রয়েছে? আচ্ছা, সে ডেঙ্গুর ক্ষেত্রে হলো যে ডেঙ্গু যদি বলি যে সেরোটা 4টা, ডেন 1, 2, 3, 4 ডেঙ্গুর কথা বলছি আমরা। তো কোভিডের ক্ষেত্রে তো আলাদা, 4টা সেরোটাইপ কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে, যেগুলো ডেঙ্গু প্রবণ এলাকা। ডেঙ্গু কিন্তু সব জায়গায় হয় না, মানে যদি বলি যে আমরা শীত প্রধান দেশে কিন্তু একদমই কম হয়, বলতে গেলে নাই। কিন্তু এই এশিয়া কান্ট্রির মধ্যে থাইল্যান্ড, তারপর সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইসব জায়গায় কিন্তু ডেঙ্গু হলো যে অনেক বেশি হয়। চায়নাতেও কিন্তু হচ্ছে। এটা 4টা সেরোটাইপ, তো সেখানে ক্ষেত্রে একটা দিয়ে যে কখন কেউ আক্রান্ত হয়, সেকেন্ড টাইম কিন্তু সারা আক্রান্ত হচ্ছে, লাইফ লং ইমিউনিটি ডেভেলপ করে একটার ক্ষেত্রে। তো 4বার যখন একটা মানুষ, একজন ব্যক্তি 4বার আক্রান্ত হতে পারে, সেকেন্ড টাইম আক্রান্ত সে পেশেন্টটা খারাপের দিকে যায়। ডেন 3 বা 4 খুব বিপজ্জনক। সেটাতে আক্রান্ত হতে শুরুতে পেশেন্ট দেখা যাচ্ছে একদিন পরে সকালে যেতে পারে, এমন না যে যাবে। কিন্তু এই জন্য তার দরকার আসলে একটু শারীরিক ব্যথা ঘটলে, একটু জ্বর, সর্দি, কাশি, যে কোনো সমস্যা হলে চিকিৎসকের শুরুতে পরামর্শ, নিজের মতো করে ওষুধটা না খাওয়া। আর আরেকটা বিষয় একটু জানতে চাই যে প্রয়োজনীয় কি পরীক্ষা নিরীক্ষা মানে তার করতে হবে, যেগুলো তার করলে সে মানে তার ডেঙ্গু বুঝতে হওয়ার জন্য তার কিছু টেস্টের প্রয়োজন রয়েছে। তো কোন জায়গাটা সে তার ধারণা হলে যে এখন আমার টেস্টটা করা দরকার? আচ্ছা, ওই যে বলেন যে যেহেতু উপসর্গগুলো উপসর্গ অনেকটাই চেঞ্জ, কোভিডের ক্ষেত্রে তো আগের মতো উপসর্গ নেই, ডেঙ্গুর ক্ষেত্রে নেই, আবার নর্মাল ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে সে বুঝবে না তা আসলে কোনটা হয়েছে। এটার জন্য সে যখন একটু দেখবে যে শারীরিক একটু ব্যথা ঘটছে, হয়তো বা তার সামান্য চেঞ্জ আসছে, হয়তো বডিতে কোনো ধরনের অস্বস্তি লাগছে, তার খেতেও রুচি হচ্ছে না, তাহলে সে শুরুতে ডাক্তার কাছে যাবে। ডাক্তার সে বুঝে, হয়তো আমরা সিবিসি কাউন্টটা যেটা করি ডেঙ্গুর ক্ষেত্রে, NS1, IgG, IgM, সিবিসি কাউন্টটা করলে কিন্তু আমরা দেখি প্লেটলেট, হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, তার কোনো চেঞ্জ আসছে কিনা, এটা দেখে কিন্তু আমরা তার ডেঙ্গু শনাক্ত করতে পারি, তার আসলে কোন ডেঙ্গু, নাকি তার আসলে কোন উপসর্গের জন্য তাকে টেস্টটা করবো, নাকি আমরা কোভিড টেস্টটা করবো, সেটা কিন্তু ডাক্তারই একমাত্র বলতে পারবে। এই জন্য এই শুরুতে আমরা বলি যে আপনার কোনো শারীরিক ব্যথা ঘটলে আপনারা হয়তো হটলাইনে ফোনে কথা বলেন বা ডাক্তারের কাছে আসেন, নিজে থেকে ঘরে বসে থাকবে না, নিজে চিকিৎসা নিজে নেবেন না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার কাছে। আবারও আমরা আসছি লেলিন চৌধুরী, আপনার কাছে একটু আসি। আমরা বলছিলাম যে আজকে গত 24 ঘন্টায় 2জন মারা গিয়েছিল এবং 2জনে পুরুষ। ডেঞ্জারে আসলে কি পুরুষরাই রয়েছে নাকি নারীরাও রয়েছে? মশা যাদের বেশি কামড়াবে তাদের ঝুঁকি বেশি, এবং যাদের দ্বিতীয়বার, তৃতীয়বার বা চতুর্থবারের মতো হচ্ছে তাদের ঝুঁকি প্রতিবারে বেড়ে যায়। এখন দেখুন, মোট যত সংখ্যক মানুষ, সব মিলে 9,000-10,000-এর কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছে, এর মধ্যে 5,000-এর বেশি, প্রায় 5,500-6,000-এর মতো হচ্ছে পুরুষ, বাকিটা হচ্ছে নারী। আমরা মনে করছি পুরুষরা কাজের ক্ষেত্রে সেই কাজের ক্ষেত্রেও ডেঙ্গুর যে বাহক এডিস মশা সেটি রয়েছে, এই জন্য পুরুষদের বেশি কামড়াচ্ছে। এই ব্যাপারটা বুঝতে গেলে আরেকটা জিনিস বুঝতে হবে, এডিস মশার ধরনও রয়েছে। একটা হচ্ছে এডিস ইজিপ্টি, অর্থাৎ এটি ঘরের ভেতরে থাকে, মানুষ যেখানে বসবাস করে সেখানে তার চারপাশে তৈরি হয়। আরেকটা রয়েছে এডিস অ্যালবোপিক্টাস বা বুনো ধরনের মশা। যখন ডেঙ্গুর মহামারীটি হয় তখন এই অ্যালবোপিক্টাসও আপনার ডেঙ্গুর বাহকে রূপান্তরিত হয়। আচ্ছা, এরা গাছের ঝোপঝাড়ের দিকে বেশি থাকে, গাছের গর্ত, খোড়ল বা ওইসব জায়গায় বেশি হয়, জমে থাকা পানিতে। ফলে একটি লোক বাগানে কাজ করছে, পুরুষ মানুষ, তাকে কিন্তু ওই মশাটা বেশি কামড়াবে, নারীটাকে কামড়াবে না। এ কারণে দেখবেন যে মফস্বলে যেখানে গাছপালা প্রচুর, বরগুনার মতো জায়গায়, সেখানে কিন্তু পুরুষেরা আক্রান্ত বেশি হচ্ছে। আবার যখন শহরে হয়, শহরে কিন্তু নারীরা আক্রান্ত হয়, কারণ আমরা 2019-এ দেখেছিলাম একটা বিশাল সংখ্যক নারীগণ আক্রান্ত হচ্ছে। এটি কিন্তু মানে জায়গার সাথে, কোন জায়গায় আক্রান্ত হচ্ছে, জায়গাটা কোনটা, তার সাথে এর যোগ রয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটি ডক্টর আয়েশা যথার্থই বলেছে, যে
ডেঙ্গুর তো 4টা ভেরিয়েন্ট, 4টা ধরন, ডেন 1, 2, 3, 4। কিছুদিন আগে আফ্রিকাতে আরেকটি 5ম ধরনের ডেন 5 পাওয়া গিয়েছে, কিন্তু ওটি আমাদের দেশে এখনো নাই। কিন্তু আমরা অনেকেই সন্দেহ করছি মায়ানমার থেকে জঙ্গলের মধ্য দিয়ে, বনের মধ্য দিয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে ডেন 5 আসতো কিনা এটি পরীক্ষা করা দরকার জিন বিন্যাস। এটার ধরনটা কেমন? এটির ধরনটা অন্যগুলোর মতোই, তীব্র জ্বর ব্যথা এগুলি নিয়ে শুরু হয়, কিন্তু খুব দ্রুত খারাপ হয়ে যায়। এবং এটি আমরা যে কারণে বলছি, ডেঙ্গুর যে 4টি ধরন এবং সব ডেঙ্গু রোগীর উপর একটি নিবিড় পর্যবেক্ষণ আইডিসিআরে করা উচিত, এবং সেটি জিন বিন্যাস পরীক্ষার মধ্য দিয়ে। যেমন ধরুন, এখন আমরা আইসিডিডিবির শেষ রিপোর্টে আমরা বুঝতে পারলাম ডেঙ্গুর কোন ধরনগুলো বেশি আমাদেরকে আক্রমণ করছে। কিন্তু আমরা চাইবো যে, যেমনটি ডক্টর আয়েশা বললেন, এটি একটি অ্যাডহক কাজ হবে না। বছরের শুরুর দিন থেকে ডেঙ্গুকে নির্মূল করার জন্য মশা নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং ভ্যাকসিন, 3টা বিষয়কে একটি বড় পরিকল্পনার অধীনে সারা দেশে কাজটা চালিয়ে নেওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত 25 বছরে বাংলাদেশে সেই কেন্দ্রীয় পরিকল্পনাটা হয়নি, মানে কোনো পাইলট প্রজেক্ট ওই ধরনের কোনো কিছু নেওয়া হয়নি। আপনার কাছে আমরা আসবো, ছোট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পরে আবারও আমরা এই নিয়ে আলোচনা করবো, নিশ্চয়ই আপনাদের সাথেই পাবো। বিরতির পর আরও একবার স্বাগত। ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। অতিথি হিসেবে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার এম.এ. চৌধুরী লেলিন এবং রয়েছেন যক্ষা হাসপাতাল শ্যামলীর উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। আপনার দুজনকে আরও একবার স্বাগত। লেলিন ভাই, বিরতির আগে প্ল্যানিংয়ের কথা বলছিলেন যে কোনো প্ল্যান নাই, যার কারণে মানে কোনো পাইলট প্রজেক্টও আসলে ওই ধরনের নাই এই যক্ষার। দেখুন, ডেঙ্গুর মতো একটা বিশাল জাতীয় সমস্যা সমাধান করব, এবং এই দেশের আপনি যদি ভূ প্রকৃতিতে দেখেন, চট্টগ্রাম অঞ্চল পাহাড়ে, সিলেট অঞ্চল পানি বেশি, আবার মধ্য বাংলাদেশ পানিও আছে, সমতলও রয়েছে। তাহলে তো সারা দেশের জন্য একটি স্থান ভিত্তিক একটি পরিকল্পনা করতে হবে, এবং সেই পরিকল্পনার 2টো ভাগ থাকবে। একটা ভাগ স্থানীয় সরকার বিভাগ, অর্থাৎ তারা মশা মারার কাজটি করবে, রোগ চিকিৎসা এবং টিকার কাজটি করবে স্বাস্থ্য বিভাগ। তাহলে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় তো একটা থাকতে হবে একটা পরিকল্পনা, যে পরিকল্পনাটি ডেঙ্গুর মানে পূর্ণ সময়ে, শিখর সময়ে যখন কাজ করবে, আবার শীতের সময়ে কাজ করবে এবং পরে কাজ করবে ধাপে ধাপে। তো এই পরিকল্পনাটা এখন পর্যন্ত আমরা করতে পারলাম না। এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারলাম না আমাদের দেশে মশা মারার জন্য কি ওষুধ দিতে হবে। দেখুন, আপনি জানেন বিখ্যাত গল্পটা, জাপানের একটি কীটনাশক যেটি জাপানে মশা মারা যায়, ওই ওষুধ যখন বাংলাদেশে দেয়া হলো, ল্যাবরেটরিতে পরীক্ষা করলো, মশা মরে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ কবিরুল বাশার সাহেব পরীক্ষাটা করলেন, এবং জাপানিজরা ব্যাপারটা বিশ্বাস করলেন না, ভাবলেন যে এটা বোধহয় একটা বায়াস রিপোর্ট। জাপানের একজন বিশেষজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে কয়েকদিন থাকলেন, তার সামনে আবার পরীক্ষাটা করা হলো, দেখা গেল ওই ওষুধে বাংলাদেশের মশা মারা যায় না, মরছে না। তার মানেটা কি? বিদেশে মারা গেলেও এই বঙ্গ সন্তান মশা যারা দুর্দম, এরা মরে না। তাহলে এর কোন ওষুধে মারা যায় সেটি তো বাংলাদেশের প্রেক্ষাপটে পরীক্ষা করে আনতে হবে, সেই কাজটা তো হয় না। ফলে টাকা যায়, ওষুধ আসে, ওষুধ ছিটানো হয়, ওষুধগুলো খেয়ে মশারা দিব্যি স্বাস্থ্যবান হয় এবং তাদের রূপান্তর ঘটিয়ে তারা আবার বাঁচি, আরও বীর দর্পে আসে। এটা তো জায়গাটা বাদ দিয়ে তাহলে দেশের প্রকৃতি, পরিবেশ এবং দেশের যে মশা, এই মশা কোন ওষুধে মারা যায় সেটা একটি পরীক্ষা করা দরকার। দ্বিতীয়ত, ডক্টর আয়েশা বলেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন, কোনো একটি সংক্রামক মহামারী জাতীয় ব্যাধিকে যদি নিয়ন্ত্রণে আনতে হয়, জনসাধারণকে যুক্ত করতে হবে। WHO-র ভাষায় হলো কমিউনিটি এনগেজমেন্ট। আপনি বলুন তো কোন জায়গায় বাংলাদেশে এখন পর্যন্ত সাধারণ মানুষকে যুক্ত করে এডিস মশার যে প্রজনন ক্ষেত্র, মানে জমে থাকা পানি ধ্বংসের কার্যক্রম নেওয়া হয়েছে, কোথাও নেওয়া হয় নাই। এবং দেখুন, আমার কৈশোরে আমরা যখন স্কুলে পড়তাম, তখন কিন্তু মফস্বল শহরে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্কুল কলেজের ছাত্রছাত্রী, গার্লস গাইড, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ক্লাব, এদেরকে যুক্ত করে একদিন শহরটা পরিষ্কার করা হতো। আচ্ছা, যদি ওই আদলে
আমরা বরগুনাতে একদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠন, গার্লস গাইড, বয় স্কাউট, সরকারি, আধা সরকারি এবং আনসার ভিডিও সবাইকে নিয়ে যদি একদিন পুরো শহরটা, পুরো জেলাটাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, যেসব জায়গায় এডিসের প্রজনন হতে পারে, তাহলে কেমন হয়? এবং একই সাথে একদল পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আরেক দল মশা মারার কার্যকর ওষুধ ছিটাচ্ছে। পরপর 3 দিন হলো বা 2 দিন হলো, দৃশ্যপটটা পাল্টে যাবে না? অবশ্যই পাল্টে কিন্তু আমরা এখনো নিতে পারিনি। কিন্তু লেনিন ভাই, এটা হচ্ছে না কেন? আপনারা ধরেন, আপনি এর আগে বিরতির আগেও আমরা বলছিলাম যে এই কথাগুলো আমরা, এবং সম্ভবত ব্রেকেও আমরা বলছিলাম যে এই কথাগুলো আমরা বলে যাই, কিন্তু বাস্তবায়ন তো আমরা ওভাবে দেখি না। কিন্তু কেন দেখি না? আচ্ছা, এই ক্ষেত্রে মূল কারণটা কি? হুইসেল এটা কি খুব বাজেটের প্রয়োজন হয়? না, বাজেটের প্রয়োজন কখনোই হয় না। জি, যারা বাঁশিটা বাজাবে, হুইসেলটা যারা বাজাবে, এটা সেই হ্যান্ডেলের বাঁশিওয়ালাটা কে হবে? কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এটি। আপনি দেখেন গত 25 বছরে কোনো সরকার এই উদ্যোগটি নেয়নি, কোনো সরকার এটি উদ্যোগটি নেয়নি। এবং উদ্যোগ দাঁড়াচ্ছে কি, আপনি দেখুন প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কি জানে যে মশা মারা তার কাজ? কজন চেয়ারম্যান জানে? আপনি খোঁজ নিয়ে দেখেন। এবং সেখানে এর ক্ষেত্রে বাজেট আছে কজন? আপনি গত 15 বছরে খোঁজ নিয়ে দেখেন কটা ইউনিয়ন পরিষদ থেকে এই ক্ষেত্রে বাজেটের জন্য আবেদন জানানো হয়েছে। তারা জানেই না তো যে এটা তার কাজের হ্যাঁ মধ্যে কাজ। এবং কোনো উপজেলা চেয়ারম্যান বা উপজেলা নির্বাহী অফিসার সবগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে একত্রে বসে তার উপজেলাটি কিভাবে মশা মুক্ত করা যায়, কোথাও কি পরিকল্পনার কথা আমরা শুনেছি, দেখেছি? অথবা আপনারা কি দেখাতে পেরেছেন? পারেননি, কারণ এরকম কাজই তো হয়নি। এখন ডেঙ্গু বাড়ছে, আমরা আপনারা কথা বলবো, দায়িত্বশীল মহল বলবো হ্যাঁ আমরা কিছু করছি, তো এবার তো সময় চলে গেছে, সামনে বছর থেকে আমরা পরিকল্পনা করব। 2000 সন থেকে ডেঙ্গু শুরু হয় এবং ঘটনাক্রমে 2000 সন থেকেই আমি কোথাও না কোথাও কথা বলছি। এই যে সামনে বছর করব, এটা শুনতে শুনতে তো আমরা বার্ধক্যের দিকে যাচ্ছি। আমাদের ছোট তরুণ বোনেরা, ভাই বোনেরা, এরা এখন সামনে আসছে, তারাও গত 10 বছর একই কথা বলছে। আসলে এই দেশের সম্ভবত মশারাও বিরক্ত হচ্ছে যে আপনারা 25 বছর ধরে একই কথা বলে যাচ্ছেন। আমাদের দুর্ভাগ্য কোথায় জানেন? আমাদের কর্তা মহাশয়গণ যেখানে বাড়িঘর নির্মাণ করা হবে, অর্থাৎ কন্ট্রাক্টের ব্যাপার আছে, যেখানে জিনিসপত্র কেনা হবে এবং যেখানে বিদেশ যাওয়া যাবে, অর্থাৎ নগদ প্রাপ্তির যোগ আছে, সেই সব কাজে যেভাবে ঝাঁপিয়ে পড়ে। আমি একটা উদাহরণ দিচ্ছি। গত সরকারের সময় যখন করোনা বেড়ে গেল, তৎকালীন প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিলেন প্রত্যেকটি জেলাতে 10 হাজার একটি আইসিইউ ইউনিট করা হবে, মনে আছে নিশ্চয়ই? খুব দ্রুত আইসিইউ যন্ত্রপাতি বেড কিনে আনা হলো, সেটি এয়ারপোর্টে 9 মাস পরে থাকলো। যাই হোক, তারপরে 10 মাসের পরে ওটা থামানো হলো। একটা বাচ্চা হতে তো 10 মাস লাগে, ওরা এয়ারপোর্ট থেকে জিনিসপত্র খালাস করতে 10 মাস বেশি লাগলো। তারপরে আইসিইউ কেন হলো না? কারণ তারা যত তীব্র বেগে পার্সেন্টেজ পাওয়া যায় এমন কেনাকাটি করলো। এর পেছনে যে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান তৈরি করতে হবে, ওইখানে তো নগদ প্রাপ্তি নাই, অতএব ওইটা তারা করলো না। তার মানে আইসিইউগুলো এখনো হলো না, পড়ে আছে। আমাদের প্রবলেমটা তো এইখানে। আমাদের কর্তা মহাশয়গণ, দায়িত্বপ্রাপ্তগণ নগদ প্রাপ্তির জন্য যেভাবে হামলে পড়ে, জনসাধারণের কল্যাণে সে কাজটি করে না। আপনার মনে আছে 2024 ইলেকশনের আগে পরিকল্পনা করা হলো ইলেকশন সুস্থভাবে করার জন্য ইউএনও এবং ডিসিদের জন্য গাড়ি কিনবে, নতুন গাড়ি কিনতে হবে ইলেকশন করার জন্য। মানে তারা স্বর্গে যাওয়ার মতো বা চাঁদে যাওয়ার মতো ব্যবসা করছে। কিন্তু মানুষ যখন মারা যায়, মানুষকে বাঁচানোর জন্য এই প্ল্যানগুলো করা হয় না। আমরা চাচ্ছি এবার জুলাই অভ্যুত্থানের শহীদদের চেতনাকে ধারণ করে যে সরকার আসছে, তারা যেমন নানা ক্ষেত্রে সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করেছে, অন্তত আমাদের কাজের একটি জায়গা তৈরি হয়েছে, তেমনি তারা ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একটি জাতীয় কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করুক এবং এটাকে ধাপে ধাপে বিন্যস্ত করে কার কোন অংশ দায়িত্ব মানে বাস্তবায়ন করা দরকার সেটি নির্ধারণ করুক এবং তারপরে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হোক, জনসাধারণকে যুক্ত করা হোক। জনসাধারণ কড়াই গুন্ডা হিসেব বুঝে নেবে, কিন্তু এটি কেন যেন করা হয় না। আমি আবারও
আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, তারা যেন দয়া করে এই কাজটি করেন, অন্তত একটি মহৎ কাজ তারা করুক। অনেক ধন্যবাদ লেলিন চৌধুরী। আপনার কাছে আবার আসবো ডাক্তার আয়েশা আক্তার, আপনার কাছে একই প্রশ্ন, আপনার যদি কিছু যুক্ত করার থাকে। পাশাপাশি আমরা যেটা বলছিলাম যে প্রতি বছর তো আমরা জানি যে এই মৌসুমটাতে আসলে ডেঙ্গুর একটা আধিক্য দেখা যায়, মশার যে একটা বিরূপ আমরা দেখি। তো তারপরও আমরা আসলে এটা সচেতন কেন হচ্ছি না, কেন আমরা এটা প্রতিরোধ করতে পারছি না? এটা তো বললাম যে প্রতিরোধের জায়গা তো নিজের ব্যক্তিগত, কারণ নিজের ঘরে তো জন্মাচ্ছে। বাকি যেগুলো কাজগুলো আছে, যদি বলি স্বাস্থ্য মন্ত্রণালয়, বর্জ্য দপ্তর, অন্যান্য সেক্টর, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার, সবাই মিলে কিন্তু আসলে উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে, প্রতি বছর উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার কিন্তু স্থানীয় সরকার থেকে আলাদা করে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য কিন্তু অর্থ করা হয়েছে এবং তাদের একটা কর্মপরিকল্পনা রয়েছে, প্রতি বছর থাকে, এবছর কিন্তু আরও জোরদারভাবে করছে। এটা তো আসলে প্রসেসিংয়ের মধ্যে যাচ্ছে, চলমান প্রক্রিয়া। কিন্তু ডেঙ্গুতে এমন না যে একদিনের রোগ বা এক বছরের রোগ, সারা অনেক বছরের কিন্তু বলে যে পুঞ্জভিত 25 বছর ধরে চলছে। তাহলে কিন্তু ব্যক্তিগত উদ্যোগে নিজে সচেতন হতে হবে, কারণ এত বারবার করে বলা হচ্ছে সচেতন করার জন্য, কীভাবে ডেঙ্গু মশা ডিম পারে সব কিছু জানানো হচ্ছে। তারপর কেন সবাই আসলে নিজে থেকে সচেতন হচ্ছে না, কেন বুঝতেছে না যে নিজের বাড়ির মধ্যেই কিন্তু ডেঙ্গু মশার ডিম পাচ্ছে। কারণ আমার নিজের ঘর থেকে তো জন্মাচ্ছে, নিজের ঘর থেকে জন্মায়, নিজের আশপাশটা যদি ক্লিন না রাখি তাহলে তো প্রতি বছরই বাড়তে থাকবে এবং বর্ষা মৌসুমে বেশি হবে, কারণ থেমে থেমে বৃষ্টিপাতের তো বড় কারণ। তাহলে এই যে উদ্যোগ নিয়ে যে কাজটা করা, এটা তো আসলে আমি বলবো যে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে জনসাধারণ, যেটা লেলিন ভাই বলো, জনসাধারণ সম্পৃক্ত কাজ করতে হবে। কারণ একা কোনো সেক্টর একা আসলে কাজ করলে এটা সম্ভব না। সাথে জনসাধারণ যদি সম্পৃক্ত হয়ে কাজ করে তাহলে কিন্তু আসলে সম্ভব। যেমন আমরা কোভিডটাও কিন্তু আমরা দেখেন, করোনা কালটা 2020 সালটা কী ছিল, প্যান্ডেমিক আকারে ছিল, সেটা কিন্তু অনেকটা কমে আসছে। এখন হয়তো বাড়ছে, বিশ্ব আমাদের দেশে বাড়ছে সেজন্য, কিন্তু ডেঙ্গু নিয়ে তো আমরা সারা বছর রয়েছি। তাহলে সারা বছর যদি রয়েছে, এটা রোগ আক্রান্ত হলে ঝুঁকিটা বেশি। তাহলে এইটার জন্য আসলে অনেক দিন ধরে যদি পানি একটা জায়গায় জমা থাকে, সেটা যদি আস্তে আস্তে করে অনেক বাড়তে থাকে, তখন কিন্তু এটা অনেক বিশাল আকারে ছড়িয়ে পড়ে। তাহলে এটা তো আমাদের মাথায় থাকতে হবে সবারই, যে আমরা কেন কথাগুলো শুনবো না, যেগুলো বলা হচ্ছে মন্ত্রণালয় থেকে, থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা যখন বলছি, মানুষ কোনো সচেতন হচ্ছে না। কেন ডাক্তারদের পরামর্শ নিচ্ছে না, কেন আমরা যেগুলো বলছি সেগুলো শুনছে না। ওষুধ খাওয়ার ক্ষেত্রে দেখবেন যে আমরা যতই বলি যে অ্যান্টিবায়োটিক খাবেন না, মানে নিজের মতো করে, ঠিকই খেয়ে নিচ্ছে। তাহলে ওই জায়গাটা কিন্তু আস্তে আস্তে করে গড়ে তুলতে হবে, যে নিজে ভালো থাকবো, নিজের পরিবারকে ভালো রাখবো, দেশকে ভালো রাখবো। এই যে একটা বোধটা, মানবিক বোধটা যদি জাগ্রত না হয়, নিজের ভালো যদি নিজে না বুঝি, তাহলে কিন্তু সারা বছর আমরা কথা বলতে থাকবো। সারা বছর মানুষ কিন্তু এভাবে নিজের ঘর বাড়িতে অন্য কিছু পরিষ্কার করে যাবে না। আমার ঘরে পানিটা পড়ে আছে, সেটা তো আমি পরিষ্কার করতে হবে আমাকে। তাহলে আমি যদি অসুস্থ হই, আমার ফ্যামিলি অসুস্থ হয়ে গেলে পুরো দেশের উপরে এফেক্টটা পড়বে। তাহলে সেটাকে তো মাথায় রাখতে হবে যে আমি, আমার পরিবার, আমার দেশ, সবটাকে নিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেলে আমাকে কিন্তু সবাই মিলে কাজ করতে হবে। এই বোর্ডটা যদি জাগ্রত না করি, তাহলে কিন্তু আসলে কাজ হবে না। যতই আমরা বলি না কেন, যতই আমরা কাজ করি না কেন, একটা বড় অংশ সম্পৃক্ত না হলে কিন্তু আসলে সম্ভব না সামনের দিকে এগিয়ে যাওয়া। এখন এই যেমন এইচএসসি পরীক্ষা চলছে, তো বিভিন্ন কেন্দ্রগুলো তো ঝুঁকির সচেতনতার কথা বলা হচ্ছে, করোনা সচেতনতার কথা বলা হচ্ছে। কেমন দেখছেন এই জায়গাগুলোতে কতখানি ঝুঁকিপূর্ণ? যেমন স্কুল কলেজ সব জায়গায় তো স্কুল কর্তৃপক্ষ যিনি আছেন, কলেজ কর্তৃপক্ষ, সেটা কিন্তু তার কর্তৃপক্ষের দায়িত্ব যে স্কুলে সে বাচ্চাটা যাচ্ছে, তার কি জ্বর আসলো কিনা, বা স্কুলে কোথাও কি পানিটা জমা আছে কিনা, বা কলেজে যার যা সেক্টর, প্রতিষ্ঠানে, হাসপাতালে, এটা কিন্তু তার দায়িত্বের মধ্যে পড়ে সেটাকে ক্লিন রাখা। কারণ একটা মানুষ কিন্তু সব জায়গায় কাজ করতে পারবে না। যার যার প্রতিষ্ঠান, যার যার এলাকা সে পরিষ্কার করতে পারবে। সে না পারলে সে আরেকজন কয়েকজন লোক সংখ্যা, জনসংখ্যা বাড়িয়ে নিয়ে কাজটা করবে। ওরকমভাবে নিজেকে কিন্তু তৈরি করতে হবে যে আমার এলাকাটা আমি পরিষ্কার রাখবো, ওর এলাকাটা পরিষ্কার রাখবো। তাহলে কিন্তু প্রত্যেকটা সেক্টর কিন্তু আলাদা আলাদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমাদের ভেতর তো সেই বোধটা আসলে এখনো তৈরি হয়নি। বললাম নিজের ব্যক্তিগত উদ্যোগটা সরকারের পক্ষ থেকে তো করা হচ্ছে, জানানো হচ্ছে এবং কাজও করা হচ্ছে। লার্ভিসাই অ্যালিসে ধ্বংস করার জন্য যে সেক্টরগুলো কাজগুলো করা, সেগুলো তো করছে। আমরা ডাক্তাররা চিকিৎসা দিচ্ছি, রোগী আসলে তাদের জন্য ডেঙ্গু কর্নার, কোভিড কর্নার খোলা, সেগুলো কিন্তু ডাক্তারি পর্যায়ে আমরা করছি। চিকিৎসক পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনা আমাদের করা হচ্ছে। অন্যান্য সেক্টরগুলো সবাই তো আসলে কাজ করে যাচ্ছে, কিন্তু সেই কাজটা গতিশীল করার জন্য জনসাধারণ যারা আছে তারা আসলে বুঝতে হবে যে এই কাজটা আমারও দায়িত্ব। এটা পরিষ্কার করার রাস্তা একটা ময়লা পেলাম, আমি নিজ দায়িত্বে সেটা পরিষ্কার করে ফেলি, তাহলে কিন্তু কাজটা এগিয়ে যায়। কিন্তু সেটা করছে না, না ময়লাটা আমি আরও ময়লা বেশি ফেলে দিই। কেন এটা করব? কেন আমি নিজে থেকে নিজেকে চেঞ্জ করব না? অনেক ধন্যবাদ ডক্টর আয়েশা আক্তার। আপনার কাছে আমরা আবারও আসছি। জনাব লেলিন চৌধুরী, আপনি কিছু যুক্ত করতে চান কিনা? দেখুন, ডেঙ্গু প্রতিরোধে দুটো বিভাগের প্রধান কাজ, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। এবারের ডেঙ্গুর এই দুর্যোগে ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর
একটি আলাদা সেল গঠন করেছে ডেঙ্গু পর্যবেক্ষণ বা কি ধরনের কাজ করবে। তাদের কাজটি হচ্ছে আক্রান্ত হওয়ার পর যারা রোগী হচ্ছে তাদের চিকিৎসা করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর আগের কাজটা যেন যাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা কি করেছে, এমনকি আগে তো আমরা কিছু বাগাড়ম্বর শুনতাম, এখন সেটিও নাই। মানে তারা যেন ধরে নিয়েছে এটি তাদের কাজ না। এখন আমি বলবো এটি আমি এই ইন্টারিম গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করে, আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলবো তিনি নিজে উদ্যোগ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একটু সক্রিয় করুক এবং তারা মশা নির্মূলের জন্য সারা দেশে একটি সমন্বিত কর্মসূচি গ্রহণ করুক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তারা সহযোগিতা নিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নিক, জনপ্রশাসনের সহযোগিতা নিয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা করে ধাপে ধাপে কাজটা সামনে নিয়ে যাক। না নিলে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর কি করবে, একদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যর্থতার জন্য মানে মশা মারতে না পারার জন্য রোগীর সংখ্যা বাড়বে, রোগীর চিকিৎসা করে তো করানো যাবে না, আগে তো প্রতিরোধ করতে হবে। ইংরেজি সেই মহান বাক্যটা আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সেই প্রিভেনশনটা যাদের দায়িত্ব তাদের ঘুম ভাঙাতে হবে, তাদের সেই মানে ভীমের নিদ্রা, কুম্ভকর্ণের নিদ্রা ভাঙাতে হবে, তাদেরকে দায়িত্বশীল করতে হবে। এবং আমার মনে হয় সেটা করার উপযুক্ত সময় এখনই, এবং তার জন্য উপযুক্ততম ব্যক্তি হচ্ছেন প্রধান উপদেষ্টা। তিনি যদি স্ব-উদ্যোগে এই কাজটি করেন তাহলে দৃশ্যপট বদলে যাবে। একই সাথে এখন ডেঙ্গুর পাশাপাশি তো করোনা সংক্রমণটাও আমরা দেখতে পাচ্ছি বাড়ছে, যেটা আমরা শুরু দেখে আলোচনা করছিলাম। তো একটা সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে একই সাথে ডেঙ্গু করোনা হতে পারে? হ্যাঁ, যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে সে টেস্টটা বা তার প্রাথমিক যে চিকিৎসাটা সেটা কিভাবে করবেন? আচ্ছা, এই জন্যই করোনার যে পরীক্ষার কিট উপজেলা পর্যায়ে, এমনকি প্রয়োজন হলে আরও সাবসেন্টার, মেডিকেল সাবসেন্টার পর্যায়ে এটিকে সহজলভ্য করা দরকার। কারণ হলো কি, এখন একজনের জ্বর হলো, ধরুন বরগুনাতে একজনের জ্বর হলো, আমরা প্রথমে ধরবো ডেঙ্গু। আচ্ছা, ডেঙ্গুর পরীক্ষা করা হলো নেগেটিভ। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা করোনাও হতে পারে, চিকনগুনিয়াও হতে পারে, আমাকে তো চিকনগুনিয়ার পরীক্ষাটা করতে হবে। চিকনগুনিয়ার পরীক্ষার ব্যবস্থা কিন্তু নাই, এবং করোনার পরীক্ষার ব্যবস্থাও সেখানে নাই। অতএব এই তিনটা, অন্ততপক্ষে দুটো রোগের তো পরীক্ষার মানে ডেঙ্গু এবং করোনা, সেটা কিন্তু সহজলভ্য করতে হবে। ঢাকার মতো বড় শহরে আছে, বা চট্টগ্রামে বা খুলনাতে আছে। আপাতত বলছিলেন সহজলভ্য, হ্যাঁ উনি বললেন, কিন্তু আমরা তো জানি যে জেলা পর্যায়ের অধিকাংশ জায়গাতেই এখন তারা রিকোয়ারমেন্ট দিয়েছে তাদের 2000 মোটামুটি সব জায়গায় কিট কিন্তু আছে। আমরা পরীক্ষা করছি কাদেরকে, যাদেরকে উপসাগর দেখছে, কারণ উপসাগর পরীক্ষা করে আসলে লাভ নেই। আপনি বলছেন কিছু সংকট আছে যেটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে, যেটা কিট আরো কিন্তু আসছে। আপনি একটু জেলা হ্যাঁ কিট আসছে, কিন্তু এখনো জেলা পর্যায়ে কিন্তু বেশিরভাগ জায়গায় কিট নাই। কারণ জেলা পর্যায়ের দায়িত্বশীল যারা রয়েছে তারা কেউ নাম প্রকাশ করতে চায় না, সরকারি চাকরিতে তারা থাকে এবং সত্যটা প্রকাশ করলে তাদের ঝামেলা হয়, এই কারণে তারা প্রকাশ করতে চায় না। এই জন্যই কিন্তু আমি সেই নামগুলো উদ্ধৃতি দিচ্ছি না। আমি ব্যক্তিগতভাবেও খবর নিয়েছি অন্তত একাধিক জেলায় যেখানে কোনো কিট নাই, তারা রিকোয়ারমেন্ট দিয়েছে কিন্তু এখনো পায় নাই, তাদেরকে বলা হচ্ছে কিট আসার পথে আপনারা দ্রুত পাবেন। অতএব যখন শুরু হলো ডেঙ্গুটা অথবা করোনাটা, আপনার মনে আছে ভারতে যখন করোনা বাড়লো, আমরা বাংলাদেশ থেকে কিন্তু আমরা বলা শুরু করলাম বাংলাদেশকে সতর্ক হতে হবে, অর্থাৎ বর্ডারটাকে যতটা সম্ভব ভারতের সাথে নিয়ন্ত্রণ করা। অন্যদিকে হ্যাঁ করোনাকে পরীক্ষার কিটের ব্যবস্থা করা। কিন্তু তখন কিন্তু যারা দায়িত্বে তারা কিন্তু এটাকে কারে নেননি, না নেওয়ার জন্য কিন্তু আজকের ক্রাইসিস। এবং গত ধরুন 2019-এও একই ক্রাইসিস ছিল, 22-এও একই ক্রাইসিস ছিল। মানে যখন চোটটা চলে এসছে তখন তো তাকে প্রতিরোধ করার আর উপায় নাই, তখন তাকে দৌড়ানি দিতে হয়, মানে চিকিৎসা করতে হয়। এই কারণে আমাদের ডাক্তার ম্যাডাম সাহেবরা তারা চিকিৎসা দিচ্ছে। যেটা 25 সালে স্বাস্থ্য ব্যবস্থাপনা যখন আমরা দেখলাম যে বিশ্ব অন্যান্য দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখনই কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর সবার সাথে মিটিং করে, জুম মিটিং করে এবং সামনাসামনি যে আমাদের কি কি ব্যবস্থাপনা আনতে হবে, কি কি দরকার, আইসিইউ বেড, তারপর অক্সিজেন, সেগুলো কিন্তু করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের এই জায়গার প্রস্তুতিটা ঠিক রাখছে যে
হাসপাতালগুলোকে তারা অর্গানাইজ করেছে, চিকিৎসকদেরকে তারা সচেতন করেছে, কিন্তু কিট আনার জন্য যে পদ্ধতি সেটি তারা দেরি করে ফেলছে। লেনিন চৌধুরী, এখনকার যে সিনারিওটা ঢাকার বাইরে যে মফস্বলী এরিয়াগুলোতে সেখানে কিন্তু তুলনামূলকভাবে বেশি, তো সেখানে তো এই মুহূর্তে জরুরি সেই মানুষটা যিনি বরগুনার একেবারে প্রত্যন্ত গ্রামটাতে রয়েছেন, তার তো সম্ভব না ঢাকায় এসে এই টেস্টগুলো করা। সেক্ষেত্রে তাদের জন্য করণীয়, তাদের জন্য একটা কঠিন বাস্তবতা রয়েছে। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সরকারে যারা থাকেন তারা বাংলাদেশ বলতে প্রধানত ঢাকাকে বোঝান, দ্বিতীয়ত চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনাকে বোঝান। বাকি যে অংশটা সেটি ধর্তব্যের মধ্যে কম আসে, এবং এবারও কিন্তু তাই হচ্ছে। বরগুনাতে ডেঙ্গুর যে অবস্থা, এটি ঢাকাতে হলে কি হতো, যে তুলকালাম কাণ্ড হতো। আবার দেখেন, করোনাতে ঢাকাতে খুব মজাও লাগে এখন বলতে, একটা হাসপাতাল হলো, করোনা চলে গেল, হাসপাতাল উধাও হয়ে গেল। একটা জলজ্যান্ত হাসপাতাল উধাও হয়ে গেল, কেউ জানে না কোথায় কি গেল, যন্ত্রপাতি বেড টেড কেউ গেল কোথাও জানে না, নিশ্চয়ই আপনার মনে আছে এগুলো ঘটলো। আমরা এখন কি চাই? ঠিক আছে, যেটা ঘটে গেছে আমরা তো ফেরত আনতে পারবো না, কিন্তু এখন অন্তত সুষ্ঠু পরিকল্পনা করা। এইটার উত্তরটা একটু জানতে চাই, হয়তো দর্শকদেরও একই প্রশ্ন থাকবে যে ডেঙ্গু এবং করোনা এই দুটা সংক্রমণ যদি হয় কিভাবে বুঝবেন, এটা যদি একটু ছোট্ট করে। এটি প্রথমে কিভাবে দাঁড়ায়, একজন রোগী আসতেন, যেটি ডাক্তাররা আমরা হাসপাতালে করি, একজন রোগী আসতেন, আমি করোনা টেস্ট করে করোনা পজিটিভ, তাকে ভর্তি করা হলো। কিন্তু করোনার জ্বরটা তো একটা সার্টেন সময়ে চলে যাবে, যাচ্ছে না। অথবা ডেঙ্গু নিয়ে এলো, ডেঙ্গু পজিটিভ ধরা পড়লো, 3 থেকে 5 দিনের মধ্যে জ্বরটা চলে যাবে, জ্বরটা যাচ্ছে না। একই খেয়ে তার কাশি বেড়ে যাচ্ছে, তখন এক্স রে করে দেখা গেল নিউমোনিয়া, তখন করোনার টেস্ট করা হলো, তখন দেখা গেল তার করোনাও রয়েছে, অর্থাৎ দুটো একসাথে। তখন ম্যানেজমেন্ট যেটি চিকিৎসাটা একটা যৌথ চিকিৎসা হয়। তো এই কারণেই পরীক্ষাটার দরকার বেশি, এই কারণেই দরকার। কারণ আমরা বেশ কিছু রোগী পাচ্ছি, যেমন একটা রোগীর অপারেশন হয়েছে, ভালো আছে, কিন্তু বাঙালি তো তার অপারেশন হওয়া স্বজনকে দলে দলে দেখতে আসে, এবং কেউ একজন করোনার বাহক ছিল, আরো ক্ষতি করে দিয়ে গেল, তার করোনা হলো, এবং যে হাসপাতালে ছিল সেই হাসপাতালে ডেঙ্গুর অস্তিত্ব, এডিস মশা রয়েছে, তার কামড়ে হাসপাতাল থেকেই তার ডেঙ্গু হলো। এরকম তো আমরা পাচ্ছি। ঢাকাতে এটি ম্যানেজ করা যতটা সোজা বা সহজ, বা পরীক্ষাগুলো যতটা সহজ, মফস্বলে দূরবর্তী জায়গায়, ধরুন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বা দৌলতপুর উপজেলা অথবা কানসার্ট উপজেলা, সেখানে তো এত সোজা না। তো এই জায়গায় আসলে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ লেনিন চৌধুরী। ডাক্তার আয়েশা আক্তার, আপনার কাছে এবার একটু জানতে চাই যে ডেঙ্গু হলে যেটা হয় যে প্লাটিলেটের একটা কথা আমরা প্রায়শই শুনি যে মিনিমাম 1.5 লাখ প্লাটিলেট থাকা দরকার। কতটুকু প্লাটিলেট আসলে খুবই ডেঞ্জারাস? 10,000, 20,000, 30,000 না কোনটা? এবং সেক্ষেত্রে প্লাটিলেট বাড়ানোর ওয়েটা কি? আচ্ছা, এটা কিন্তু সাধারণ মানুষ অনেকেরই প্রশ্ন। আসলে ডেঙ্গু হলে আমার প্লেটলেট কমে যাচ্ছে, সেই কাউন্টার নিয়ে সবাই ব্যস্ত থাকবে যে ব্লাড দিতে হবে, প্লেটলেট দিতে হবে। আসলে এখন কিন্তু অনেকটা কিন্তু ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইডলাইনে চেঞ্জ আসছে, আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গুর মেন চিকিৎসা কিন্তু ফিড ম্যানেজমেন্ট। সেই ফিড যদি ঠিক মতো খেতে পারে সে কিন্তু বাসা থাকতে পারে। এমন হয় যদি সে খেতে পারছে না, বমি হচ্ছে, পেটে ব্যথা, তখন কিন্তু হাসপাতালে যাকে আমরা ভর্তি হওয়ার জন্য অ্যাডভাইস করি। আদারওয়াইজ কিন্তু সে বাসায়, কারণ জ্বরের 3 দিন পরে কিন্তু প্লেটলেট কাউন্টটা কমতে থাকে অটোমেটিক, আবার কিন্তু রিভার্সে সে বাড়তে থাকে, বাড়তে থাকে। এই জন্য আমরা সিবিসি কাউন্টার দেখি, হেমাটোক্রিট প্লেটলেট ঠিক কাউন্টটা কি বাড়ছে না কমছে, কতটুকু ঘনত্ব আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে 10,000 তাও কিন্তু তার কিছু লাগছে না, হিমাটোক্রিট কাউন্টার দেখায় বডি ক্রিটিক্যাল কন্ডিশন, তার হার্টে কোনো সমস্যা হচ্ছে কিনা অথবা কিডনি কোনো সমস্যা আছে কিনা, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা দেখে তারপরে তখন ফ্লুইডটা আমরা বেশি দিব না কতটুকু দিব সেটা নির্ধারণ করি। আদারওয়াইজ কিন্তু সে বাসা কিন্তু ভালো থাকতে পারছে, বাসা যদি খেতে পারে কোনো সমস্যা না থাকে, যদি থাকে সেটা কিন্তু বাসা ভালো থাকে। কিন্তু পেশেন্টটা যদি খারাপের দিকে যায় তখন হাসপাতাল ভর্তি হওয়া দরকার পড়ে। আর সেই ক্ষেত্রে বলবো যে আমাদের এখনো পর্যন্ত যেহেতু আক্রান্তের সংখ্যা এখন কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আছে, হাসপাতালগুলো কিন্তু সেই টাইপের স্যালাইন থেকে শুরু করে ডেঙ্গুর জন্য বা কোভিডের জন্য যা যা দরকার সেগুলো আছে। কিন্তু যখন আক্রান্ত বাড়বে, মৃত্যু ঝুঁকিটা বেশি হবে, তখন কিন্তু সব জায়গায় একটু সংকটে পড়বে। এই কারণে আমরা স্বাস্থ্যবিধি মানা জোর দিচ্ছি কোভিডের ক্ষেত্রে। আর আমরা হলে যে ডেঙ্গুর ক্ষেত্রে বলছি যে প্রতিকূল ব্যবস্থা, যাতে ডেঙ্গু ছড়িয়ে না পড়ে, যে পজিটিভ সে মশারির মধ্যে থাকবে, সেটা দিন হোক রাতে হোক। কিন্তু আসলে অনেকে সেটা মানে না, সে ভাবে যে আমি পজিটিভ
মেঝেতে গেছে, কিন্তু তাকে কামড় দিয়ে সেরিস মশা আর দুজনকে কামড় দিলে তারও কিন্তু পজিটিভ হবে। তার মানে কি আমার ছড়িয়ে পড়ছে, তারা কোভিডের ক্ষেত্রে একই হচ্ছে। তাহলে আমরা তো সচেতন না, তার জন্য ছড়িয়ে কিন্তু আমাদের করোনা পড়বে, ডেঙ্গু পড়বে। সচেতন হওয়াটা দরকার। এবং এই যে কিট নাই অথবা ডেঙ্গু টেস্ট হচ্ছে না, এরকম থেকে অনেক আতঙ্কিত হওয়া যাবে না। আসলে আমাদের তো চলমান পরীক্ষা সব চলছে, কিন্তু সেটা যার প্রয়োজন তাকে তো আমরা করবো, তাকে তো আসতে হবে, তাকে ডাক্তার পরামর্শ নিতে হবে। আমি বলবো যে সবাইকে সচেতন হন, আতঙ্কিত হবেন না, চিকিৎসকের শরণাপন্ন নিজের কোনটা দরকার, ডেঙ্গুর জন্য প্রতিরোধ ব্যবস্থা দরকার, কোভিডের জন্য স্বাস্থ্যবিধি মানা দরকার, সেগুলোর উপর জোর দিতে হবে। বাকি তো আমরা আছি। প্লাটিলেটের যে জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম, হয়তো একটু ছোট্ট করে একটু আপনার কাছে একটু জেনে নিই যে প্লাটিলেট বাড়ার একটু ইয়েটা একটু যদি বলতেন দর্শকদেরকে। আপা আপনাকে একটু বাড়া যদি আপনি বলছেন যে বাসায় ট্রিটমেন্ট ছেড়ে দিতে পারবেন, 3 দিন জ্বরের 3 দিনের পর কমতে থাকে কিন্তু অটোমেটিক বাড়ে। সেই জন্য আমাদের যেটা দরকার ডেঙ্গুর ক্ষেত্রে ফ্লুইড ম্যানেজমেন্টের দরকার। তো একজন পূর্ণবয়স্ক 12 থেকে 14 গ্লাস পানি খাবে নর্মাল নিয়মে। হ্যাঁ, সেই ডেঙ্গু পজিটিভের ক্ষেত্রে হ্যাঁ প্রতিদিনের নিয়ম, কিন্তু অনেকে তো দেখা যায় 5 থেকে 6 গ্লাস পানি খায়, সেটা কিন্তু নিয়ম না। 12 থেকে 14 গ্লাস যদি তার কোনো কিডনি সমস্যা না থাকে। এবং সাথে ডেঙ্গু হলে তার ওরসালাইন অথবা মানে প্রতিদিন ডাব খেতে হবে কোনো কথা নেই, কিন্তু ফলের রস এবং লিকুইড জাতীয় খাবারটা বেশি পরিমাণে, তাহলে কিন্তু সে কিন্তু নর্মালি পেটের কাউন্টটা নর্মাল নিমে চলে আসে আর বাড়তে থাকে। কিন্তু কারো যদি সমস্যা থাকে, ব্লিডিং হয় অথবা দেখা যাচ্ছে পেটে খুব ব্যথা করছে, শ্বাসকষ্ট হচ্ছে, সে বুঝতে পারবে, কারণ হয়তো দাঁতের মাড়ি দিয়ে রক্ত বেরোচ্ছে বা নাক দিয়ে বের হচ্ছে। পেটের সিবিসি কাউন্টটা আমরা 2 দিন পর করি, তখন কাউন্টটা দেখে বুঝি যে ব্লিডিং হচ্ছে কিনা। সেটা তো অবশ্যই যেটা বললাম চিকিৎসকের শরণাপন্ন হলে সে বুঝতে পারবে না তার আসলে কি সমস্যাটা দেখা দিচ্ছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, সেটি হলো ডেঙ্গুর যে ঝুঁকি বিপদ, সেখানে প্ল্যাটিলেট কিন্তু 1 নাম্বার না, 2 নাম্বার না, 3 নাম্বারে। 1 নাম্বার হচ্ছে শক সিনড্রোম যদি হয়, যদি রোগী শকে চলে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। 2 নাম্বার হচ্ছে তার ফুসফুস বা পেটের যে ফাঁকা জায়গাগুলিতে তরল পদার্থ এলো কিনা। 3 নাম্বারে হচ্ছে প্ল্যাটিলেটটা কতটা কমলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাধারণভাবে 10,000 প্ল্যাটিলেটকে একটি মানে সীমারেখা বলে, কিন্তু যদি 8,000 হয়ে রোগী ভালো থাকে তাহলেও ভয়ের কিছু নেই, রক্ত দেওয়ার দরকার নেই। কিভাবে যেন সাধারণ মানুষ প্ল্যাটিলেট শব্দটাকে লিজেন্ড বানিয়ে ফেলছে, কিংবদন্তির মতো। হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে, প্ল্যাটিলেট 90,000 রোগী, লোকজনে হইচই করে তারা 10 ব্যাগ রক্ত জোগাড় করে ফেলছে। ডাক্তার কিন্তু রক্ত দিতে বলে নাই। মানে এই প্রবণতাটা বাদ দিতে হবে, কারণ রক্ত কমে, প্ল্যাটিলেট কমে অন্তর্বর্তী মানে ভেতরে রক্তক্ষরণ হয়ে মারা যাবে এমন কিন্তু খুব কম। মূলত শক সিনড্রোমে মারা যায় বেশি, ভেতরে যে মানে পানি জমে যায় ফুসফুসে, মানে প্লুরাল ইফিউশন বলি আমরা, পানি পেটে অ্যাসাইটিস বলি, তার কারণে কিন্তু রোগী বেশি মারা যায়। ওই জায়গাটায় গুরুত্ব দিতে হবে। এ কারণেই আমরা তো ডক্টর আয়েশা যথার্থই বলেছেন, চিকিৎসার নীতিটা, নিয়মটা, চিকিৎসার মানে উপায়গুলো রোগী যেন নিজে স্থির না করে। তাহলে কিন্তু মানে দেখা যাবে বাড়িতে স্যালাইন দিচ্ছে, তার লাগবে 3 লিটার, তার শিরা পথে 5 লিটার দিয়েছে, সব দিয়ে ফুসফুসে জমা হচ্ছে। অতএব মানে কখনোই কোনো মানুষ গুগল দেখে, গুগল ডাক্তারের শরণাপন্ন হয়ে অথবা নিজে চিকিৎসাটা না করে। আমরা দেখি মানে এমন হয় যে নিজে নিজেই ওষুধ খাওয়া শুরু করেছে, এমন সব ওষুধ যার কারণে আরো ক্ষতি হচ্ছে। এটি না, আমরা একেবারে শেষ প্রান্তে 2 মিনিট সময় আছে, একটু ছোট্ট করে জানতে চাইবো আপনাদের একদম সাধারণ মানুষজনের জন্য আপনার পরামর্শ, পাশাপাশি সরকারের প্রতি যদি আপনার কোনো সাজেশন থাকে। আপনি একই প্রশ্ন দুজনের, আপনি আশা শুরু করেন। আচ্ছা, সেটা বলবো সবার জন্য আসলে একই কথা বলবো যে প্রতি বছরই তো আমরা আসলে ডেঙ্গু নিয়ে যুদ্ধ করছি, বা আমরা রিসেন্টলি 5 বছর ধরে কোভিড নিয়ে আছি। তো সেক্ষেত্রে সচেতনতা বিকল্প কিছু নেই, প্রতিরোধ কিন্তু একমাত্র পথ, সেটা করতে হবে, মানতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে যে আমরা কি বলছি, স্বাস্থ্যবার্তা কি দিচ্ছি সেটা মেনে চলা, নিজেকে ভালোবাসা, নিজের পরিবারকে ভালোবাসা, তাহলে কিন্তু দেশ অটোমেটিক সামনের দিকে আগাবে। সেই জিনিসটা আসলে নিজের মানে মানবিক দিকগুলো জাগ্রত করে আমরা যাতে মানবিক হই, আমরা যাতে বুঝি আমাদের ভালোটা এবং দেশের ভালোটা, তাহলে কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়া সম্ভব এবং প্রত্যেকটা রোগ আসলে সেটা প্রতিরোধ করা সম্ভব। অনেক ধন্যবাদ। সরকারের পক্ষ থেকে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে এডিস মশা নির্মূলের জন্য। ডেঙ্গুর ভ্যাকসিন প্রযুক্তি এনে অথবা নিজের দেশে তৈরি করার একটা উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষকে উজ্জীবিত করার জন্য একটি ব্যাপক প্রচার অভিযান শুরু করতে হবে এবং প্রত্যেকটি ব্যক্তিকে দায়িত্বশীল হতে হবে, তার নিজের বাড়ি, তার চারপাশের জায়গাগুলোকে
পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানির আধারগুলো নষ্ট করা। এবং ভালো হয় যদি একটি পাড়া বা মহল্লা নিজেরা সংগঠিত হয়ে নিজের পাড়া মহল্লাকে তারা এভাবে ডেঙ্গু মশার যে আবাস বা প্রজনন ক্ষেত্র তাকে যেন ধ্বংস করে। যদি এই কাজগুলো সবাই মিলে আমরা শুরু করি তাহলে কিন্তু ডেঙ্গুকে আমরা প্রতিরোধ করতে পারবো এবং পারবো। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, ডাক্তার এম.এইচ চৌধুরী লিলিন এবং ডাক্তার আয়েশা আক্তার, এবং দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। পূর্ববর্তী বছরগুলোর অভিজ্ঞতা বলছে যে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি থাকে, আর এর ফলে ডেঙ্গু মোকাবেলায় জরুরি ভিত্তিতে প্রস্তুতি যেন এখন থেকেই নেয় সরকার এবং স্থানীয় প্রশাসনগুলো, যেমনটি আজকে আমরা আলোচনায় আমাদের উঠে এসেছে। পাশাপাশি একই সাথে আমরা যারা মানুষজন রয়েছে আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।